গল্পের নাম আমার সুলতানা সে, লেখনীতে আমাতুর রব তাসনিম। গল্পের ষষ্ঠ অংশ। মুয়াজ রিহানের মাধ্যমে মনসুর সাহেবকে ডেকে এনেছে। আপনি মিস্টার মনসুর হক? হ্যাঁ, তবে আপনাকে তো চিনলাম না। আমি সেনাপতি, দায়সারাভাবে উত্তর দিল মুয়াজ। সেনাপতি? এ আবার কেমন কথা? এটা সেই কথা। মুয়াজের কথা বলার ভঙ্গি আগের মতোই আছে। আপনি কি আমাকে বিভ্রান্ত করছেন? ভ্রুকুসকে জিজ্ঞাসা করল মনসুর হক। আমার কি ঠেকা পড়েছে যে আপনাকে আমি বিভ্রান্ত করতে যাব? আপনি কি পাগল নাকি? আসলেই পাগল আমি। মজনুর বাতাস গায়ে লেগেছে যে। আপনাকে দেখতে তো পাগলের মতো লাগে না, তবে আপনাকে দেখতে ডাকাতের মতো লাগে ঠিকই। খুবই ঠান্ডা গলায় কথাগুলো বলল মুয়াজ। মনসুর হক রেগে গেল। আমাকে কোন দিক দিয়ে ডাকাতের মতো লাগে? এই যে এই রকমভাবে। ডাকাতরাই তো এভাবে ষাঁড়ের মতো চিল্লায়। মনসুর হকের চিল্লাচিল্লিও বন্ধ হয়ে গেল। মুয়াজ কানের উপর থেকে টকটকে লাল রং লেগে থাকা তুলি উঠিয়ে মনসুর হকের সামনে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলল যে সাম্রাজ্যের আশেপাশে ক্ষতি করার জন্য কেউ ঢুকতে চাইলে সেনাপতি দক্ষ তীরন্দাজ হয়ে দাঁড়ায়। তীর নিক্ষেপ করে ঘাতকের শরীর থেকে এমন লাল রং বের করে। আপনি তো সরাসরি ডাকাত হয়ে এসেছেন আমার সুলতানা শাহজাদিকে নিয়ে যেতে। এমন ভর দুপুরে আমার সাম্রাজ্যে হাত বাড়ালে কি করে লাল তরল জাতীয় পদার্থ বের না করে শান্তি পাই বলুন তো? মনসুর হক ভড়কে গিয়ে আশেপাশে তাকাতে লাগলো। ঢোক গিলে বলল, ভাই আমি সত্যিই জানি না এখানে যে পাগল আছে, আর তাছাড়া আপনাকে পাগল বোঝাও যায় না। আমার কি দোষ বলুন তো? আচ্ছা, আপনি কি একজন ডিজিটাল পাগল? যা ইচ্ছা ধরে নিতে পারেন। কি ধরে নিব আমি? এত কথা বলতে ভালো লাগছে না। শুনলাম আপনি নাকি আমার সুলতানার জন্য দুই পায়ে দাঁড়িয়ে আছেন। অবশ্য আমি দেখতেই পাচ্ছি আপনি দুই পায়েই দাঁড়িয়ে আছেন। আচ্ছা ধরুন তো, আপনার এক পা না থাকলে কেমন দেখা যাবে? মনসুর হক ঢোক গিলে বলল, ভাই আমি কিছুই বুঝতে পারছি না। সেনাপতি, সুলতানা, ডাকাত, সাম্রাজ্য, এসব কি বলছেন আপনি? ভাই আমি জীবনেও দেখিনি এত শান্ত মেজাজে ভদ্র ভাষায় ভয় দেখাতে। মুয়াজ ভনিতা না করেই বলল, এখানে নাকি বিয়ে করার জন্য এসেছেন? হ্যাঁ, বিয়ে করার জন্যই এসেছি। সে আপনাকে বিয়ে করতে রাজি? রাজি হবে না কেন? অবশ্যই রাজি হবে। তার মেয়েসহ আমি সাদরে গ্রহণ করতে রাজি। বিয়ের পর জাপানে চলে যাব, বউ বাচ্চা নিয়ে সেখানেই সেটেলড হয়ে যাব। মনসুর হক মনে হয় প্রেমের পুকুরে তার পার্টনার ছাড়াই ডুব দিয়েছে। গদগদ হয়ে বলতে লাগলো, জানেন আমার মা মিস মুশফিকাকে খুবই পছন্দ করেন। আর তার মানে মিস মুশফিকার আত্মসম্মান খুবই প্রখর। আমার বোন মিস মুশফিকার একটা পিক আমার কাছে পাঠায়, এরপর আমি সকাল বিকাল ছবিটা বের করে দেখি। বিগত কয়েক মাস যাবৎ মোবাইলে ওয়ালপেপারে সেটিং করে রেখেছি, যখন ইচ্ছা তখনই দেখি। লিভ ইন রিলেশনে ছিলাম, সব বাদ দিয়েছি মিস মুশফিকার জন্য। তার জন্য অনেক দিন হয়ে গিয়েছে সিঙ্গেলও আছি আমি। মুয়াজের শিরা উপশিরায় রাগ দপদপ করছে। এই ই টানতো। রিহানকে ডাক দিল জোরে, তবে ই টানতে বলল আস্তে। দেখি আপনার ফোনটা কেমন ছবি আপনি ওয়ালপেপারে সেটিং করে রেখেছেন। সরল মনে মনসুর হকের আইফোন বের করে দিল। ফোনের স্ক্রিনে সুশ্রী মায়াবী আদল ভেসে উঠল। মুয়াজ ওয়ালপেপারে চোখ না বুলিয়েই রিয়ানের হাত থেকে অর্ধ ইট ভাঙ্গাটা নিয়ে মোবাইলের নিচে রেখে লক্কাঝক্কা করে দিল আইফোনটার। ভাঙ্গাড়িওয়ালারাও এই ফোন নিতে চাইবে না। মনসুর হকের আতঙ্ক সুর। এই ভাই, আমি ভুলে গিয়েছিলাম আপনি যে পাগল। ভাই এটা কি করলেন? আমার আইফোন! হাই হাই রে ওর আইফোন! বাস খাই গলায় ধমকে উঠল মুয়াজ। এই চুপ! লিভ ইন করে আসছে আমার সুলতানাকে বিয়ে করতে, আর আমি এত এত সুবর্ণ সুযোগ পেয়ে নিজেকে শুদ্ধ রেখেও সুলতানার নাগাল পায় না। আর এই আবাল আসছে নর্দমা মুখ নিয়ে সুলতানা শাহজাদির হাত চাইতে। কোন কান্ট্রিতে জব করেন? হ্যাঁ আপনি? জাপানে জব করি আমি। তবে নিশ্চয়ই টোকিওতে বসবাস করেন? হ্যাঁ। কোন কোম্পানি? টয়োটাতে জব করি। এখান থেকে চলে যান, আপনার ক্ষতিপূরণ হিসাবে 2টা আইফোন পেয়ে যাবেন আপনি। কিন্তু আমি তো বিয়ে করতে এসেছি মিস মুশফিকাকে। আমি অত্যন্ত আর বলতে পারল না বেচারা। মুয়াজ বজ্রকণ্ঠে বলল, এই রিহান, এক ট্রাক ভর্তি ইট নিয়ে আয় তো। এই সব এই আবালের মাথায় ভারী দিয়ে ওর মাথা থেতলে দেই। মনসুর হক আর দাঁড়াতে পারল না। ভাঙ্গা ফোন মাটিতে ফেলেই প্রাণপণে দৌড়ে লাগালো। তার মা এখনও শেখ বাড়িতে। মুশফিকা মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি হয়ে মেয়েকে নিয়ে বের হয়েছে। জাফর হোসেন বা জাহাঙ্গীর কবির যে কোনো একজন দিয়ে আসে। আর আসার সময় মাদ্রাসায় 2জন বড় মেয়ে মুবাশিরাকে কোলে করে দিয়ে যায়, কেননা ব্যথা এখনও মাঝে মাঝে ওঠে। সবাই না করেছিল ক্লাস করতে, সামনে পরীক্ষা। একজন শিক্ষিকা চুপচাপ বসে থাকতে পারে না। তার উপর মুশফিকার ছাত্রীরা তাকে ভীষণ ভালোবাসে। মেয়েরা তাকে ছাড়তেই চায় না। জাফর হোসেন কোলে, মুবাশিরা পিছনে। মুশফিকা হাঁটছে। ব্রিজের কাছে আসতেই মুয়াজ ব্রিজের উপর থেকে লাফিয়ে নামলো। মুশফিকা হকচকিয়ে গেল। মুবাশিরাকে জাফর শেখের কাছ থেকে নিয়ে নিজের কোলে নিয়ে মুয়াজ বলল,
চাচা আমি পৌঁছে দিচ্ছি, আপনি কাজে চলে যান। মুবাশিরাকে আদর করে জাফর শেখ মুস্কি হেসে চলে গেলেন। মুশফিকা জায়গায় দাঁড়িয়ে আছে। কি হলো সুলতানা, চলুন। আপনি বেশি বেশি করছেন না? বেশি বেশি করিনি তো আমি। আপনাকে তো এখন আমার মনে হচ্ছে একজন পাক্কা বখাটে। এখন আপনার আর্ট গ্যালারিতে থাকার কথা না? তা না করে আপনি বখাটেদের মতো এখানে বসে আছেন। একদম মনের কথা বলেছেন সুলতানা। আমারও মনে হয় আমি বখাটে হয়ে গেছি। শুধু বখাটে না, স্যাঁচড়া বললেও কম হবে। চলুন হাঁটি আর কথা বলি। মুশফিকা পরাজয়ের শ্বাস ফেলল। কার সাথে কথা বলবে? বাকিটা রাস্তা মুয়াজ মুবাশিরার সাথে কথা বলতে বলতে এগিয়ে গেছে। তবে মুশফিকা কিছুই বলেনি। মুয়াজও আর জ্বালায়নি। সিয়াম মুশফিকার মাদ্রাসায় এসে খবর পাঠিয়েছে মুবাশিরাকে দেওয়ার জন্য। একজন মেয়ে মুবাশিরাকে দিয়ে গেছে। সিয়াম মাঝে মধ্যে মুবাশিরাকে এখান থেকে নিয়ে যায়, কিছুক্ষণ ঘুরে ফিরে আবার দিয়ে যায়। রিয়াকে সিয়াম ভয় পায় না। তার মেয়ে, সে মেয়েকে আদর করবেই। রিয়া তো আগেই জানতো মুশফিকা প্রেগনেন্ট, এরপরও সে সিয়ামকে বিয়ে করেছে। কিন্তু মুবাশিরাকে কাছে টেনে আদর করা রিয়া এগুলো একদমই মানতে পারে না। সিয়াম চায় না মুবাশিরা এমন কিছু দেখে বড় হোক, তাই অশান্তি পরিবেশ ছেড়ে মেয়েকে নিয়ে নিজের মতো করে সময় কাটায়। রিয়া যা দেখতে পারে না, সিয়ামের কাছে তা শত বছরের সাধনার। রিয়া হলো সিয়ামের প্রচণ্ড ভুল, আর মুশফিকা হলো সিয়ামের অধরা মতোরা সুগন্ধি, যেই সুগন্ধি সে ধরে রাখতে পারেনি। সিয়ামের অনুশোচনা যদি সমাজের কাপুরুষ বেইমান চরিত্রহীনরা দেখতে পেত, তবে মুশফিকার মতো মেয়েদের কখনো অসম্মান করতো না, পরকীয়ার জড়িয়ে স্ত্রী সন্তান থেকে বিচ্ছিন্ন হতো না। হাইরে পুরুষ জাতি, পবিত্র নারী ছেড়ে নিষিদ্ধ পল্লী আর প্রেমিকারূপী খাটাস মেয়েদের কাছে নজর দিতে ভালো লাগে তাদের। শুধু পুরুষ না, কিছু নারী ও পুরুষদের খারাপের দিকে আহ্বান করে, যেমন রিয়া। আর তাদের দেখে সাড়া দেয় আবর্জনা জড়িত ক্যারেক্টারলেস কতগুলো পুরুষ, যেমন সিয়াম। মাছ থেকে ভিকটিম হয় মুশফিকার মতো সৎ নারী আর মুবাশিরার মতো ফুটফুটে সন্তানেরা। সবার জীবনে কি আর মুয়াশশিক আসে? নদীর ধারে মুবাশিরাকে নিয়ে বুকে শুয়ে আছে সিয়াম। মেয়েটা ঘুমিয়ে গেছে। সিয়ামের মাথায় রাজ্যের চিন্তা। মুয়াজ তার জিনিস কারো কাছে দিবে না। মুশফিকা তার প্রিয় থেকে প্রিয় নারী, আর মুবাশিরা তার শাহজাদি। বড় হলে মুবাশিরা সিয়ামকে কি হিসাবে নিবে, কে হিসাবে দেখবে? সিয়াম নিজের আর মুবাশিরার একসাথে কতগুলো পিক উঠিয়ে নিল। এগুলো দেখেই সে শান্তি কমায়। ঘন্টা সময় নিয়ে মেয়ের ছবি দেখে সময় পার করে। সিয়ামের চোখ থেকে টুপ করে জল গড়িয়ে পড়ল। সিয়াম নিজেকে ধরে রাখতে পারল না। নিরিবিলি জায়গা পেয়ে কেঁদে দিল হু হু করে। আহ, এই কান্না দেখুক হাজারো প্রতারক স্বামীরা, তারা যদি নিজেকে শুধরে নিতে পারে। মুয়াজ দুটো আইফোন কিনে মনসুর হকের বাড়িতে দিয়ে আসছিল। পথে দেখা হয় সিয়ামের সাথে। সিয়াম মুবাশিরাকে বুকের সাথে আরও চেপে ধরেছে। সিয়ামের কাণ্ড এমন হয়ে দাঁড়িয়েছে যে কোনো 6-7 বছরের বাচ্চা তার প্রিয় জিনিস অন্য কারো কাছ থেকে লুকিয়ে রেখেছে। মুয়াজ এগিয়ে এসে সিয়ামকে বলল, চলো শাহজাদির জন্য কিছু কেনাকাটা করি, চাইলে তুমিও কিছু কিনে দিতে পারো। সিয়াম হাঁটা ধরল মুয়াজের সাথে। মুয়াজ তার শাহজাদির জন্য একটা ছোট্ট মাছের অ্যাকুরিয়াম কিনেছে, আর সিয়াম একজোড়া সাদা কবুতর কিনেছে। পাখির আওয়াজে মুবাশিরার ঘুম ভেঙে গিয়েছে। একসাথে মাছ আর কবুতর দেখে খুশিতে সে বাকবাকুম হয়ে গেছে। একবার মাছের দিকে তাকায় তো আরেকবার কবুতরের দিকে। মুবাশিরার গলায় এখনও মুক্তার সাদা গলা মালা পরিহিত। অত্যাধিক খুশিতে হাত পা নাড়িয়ে নিজের মতো করে বকবক করে যাচ্ছে, যার একটি কথা মুয়াজ বা সিয়াম কেউই বুঝছে না। নুপুরের ঝুনঝুন শব্দ আর পাখিদের কিচিরমিচির শব্দ মিশে একাকার হয়ে গেছে। পাখির দোকান থেকে তারা বের হয়ে আসলো। মুবাশিরাকে এখন মাদ্রাসায় দিয়ে আসবে। মুয়াজের কেন জানি হঠাৎ আজ মায়া হচ্ছে সিয়ামের জন্য। সিয়াম মুবাশিরার জন্য ক্ষণে ক্ষণে কাতরায়। মুয়াজ নিজ মনে বলল, আমার সুলতানাকে কষ্ট দিয়েছো, যাতনা দিয়েছো, অবহেলা দিয়েছো, অথচ দেখো সেই সুলতানার জন্য তুমি কত আরাধনা করো এখন। আমি জানি সিয়াম, তুমি সুলতানাকে আবারও নিজের করে নিতে চাও, শুধু সাহস আর সমাজের ভয়ে সেটা করতে পারো না। তুমি পারবেও না সিয়াম, কোনোদিনও আর পারবে না। তকদিরে ছিল তাই ক্ষণিকের জন্য সুলতানাকে পেয়েছিলে, কিন্তু বর্তমানে আর কোনোদিনও সেটা সম্ভব নয়। আমার সুলতানাকে আমি মহান রবের কাছে থেকে চেয়ে নিয়েছি। তুমি কেন দুনিয়ায় আর কেউ কোনো পুরুষ তার কাছে ঘেঁষতে পারবে না, শুধু আরমান শেখের নাতি নয়ন শেখের ছেলে মুয়াজ শেখ ছাড়া। মুয়াজ ভরাট গলায় বলল, সিয়াম তুমি ভীষণ অনুতপ্ত। যারা অনুতপ্ত তাদেরকে হতাশ করতে নেই। আমি তোমাকে হতাশ করব না, তুমিও হতাশ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষকে সুসংবাদ দাও, হতাশ করো না। তোমার অন্ধকার জীবনের সুসংবাদ হলো মুবাশিরা। মুবাশিরার অর্থই হলো সুসংবাদ। সে আমার শাহজাদি, আর তার মা হলেন
সুলতানা। শাহজাদি আর সুলতানা এই দুই সমষ্টি হলো মুয়াজ শেখের ভালো লাগা এবং শান্তির জায়গা। মুয়াজ হাত থেকে অ্যাকোরিয়াম আর মাছের খাবার মাটিতে রেখে মুবাশিরাকে সিয়ামের কোল থেকে নিজের কোলে নিল। অতি আদুরে কণ্ঠে বলল, শাহজাদি বলেন বাবা বাবা। মুবাশিরা তো কাউকে বাবা ডাকেনি, তাই ছোট্ট চড়ুইছানাটা টুকটুক করে তাকিয়ে আছে। মুয়াজ আরও নরম গলায় বলল, আমার শাহজাদি বলেন বাবা বাবা। মুবাশিরা বলল, বাবা টেনে টেনে বাবা বলল। মুয়াজ শাহাদাত আঙ্গুল সিয়ামের দিকে তাক করে বলল, শাহজাদি বলুন বাবা। মুবাশিরা বলল, মামা। মুয়াজ আগের মতোই বিনীত কণ্ঠে বলল, বলুন শাহজাদি বাবা। মুবাশিরা আগের মতো টেনে টেনে বলল, বাবা। এভাবে কয়েকবার মুবাশিরাকে দিয়ে বাবা বলিয়েছে। সিয়াম মুবাশিরাকে নিজের কোলে নিয়ে ভাঙ্গা গলায় বলল, আরেকবার বলো জান, আমার জান, আরেকবার বলো বাবা। আহারে, সিয়ামের কি অসহায় আকুল আবেদন। চোখ জোড়া চিকচিক করছে, বুকের ভেতর ধিরিম ধিরিম আওয়াজ হচ্ছে। মুবাশিরা একবার মামা বলে, আবার বাবা বলল। তারপর পরপর বাবা অনেকবার ডাকলো। লোকালয় রাস্তায় ঢুকরে কেঁদে ফেলল সিয়াম। কিছু পথচারী তাকিয়ে আছে সিয়ামের দিকে। সিয়ামের সেদিকে খেয়াল নেই। সবেমাত্র বাবা বলে প্রাণ শীতল করা মুবাশিরাকে বুকে চেপে হু হু করে কাঁদছে। মুয়াজ মৃদু হাসল। সিয়াম পরম তৃপ্তি নিয়ে বলল, মুয়াজ ভাই, আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আর কিছুই বলতে পারল না, কান্না আসছে ভিতর থেকে। মুশফিকা মাদ্রাসা থেকে ফিরছিল, দুজন মেয়ে সাথে নিয়ে আছে। তারা পালাক্রমে মুবাশিরাকে কোলে নিয়ে বাড়ি পৌঁছে যায়। মুয়াজের ডাক পড়ল, এই সুলতানা দাঁড়ান। মুশফিকা দুজন মেয়েকে বলল, মুবাশিরাকে রেখে চলে যাও তোমরা, সাবধানে যাবে। তারা মাথা নেড়ে চলে গেল। মুয়াজ লম্বা পা ফেলে মুশফিকার কাছে এসে মুবাশিরাকে কোলে নিল। মুয়াজের মুখে চীনা বাদাম, বাদামের কাগজ পকেটে ঢুকিয়ে একগুচ্ছ কদম মুবাশিরার হাতে ধরিয়ে দিল। সুলতানা, আর কতকাল একা একা বাদাম চিবাবো বলুন? আর তো আমার জিনিস গ্রহণ করেন না, তাই পকেটে ভরে ফেললাম। চলুন না গ্রহণের কাজটা সেরে ফেলি। গ্রহণের কাজ কি আবার? রুকুসকে জানতে চাইল মুশফিকা। সুলতানা, আমি বিয়ের কথা বলছি। বিয়ের সময় একজন আরেকজনকে কবুল বলে। কবুল মানেই হলো গ্রহণ করা। মুশফিকা আজ কোনোরকম ভনিতা ছাড়াই খোলাখুলি কথা বলল। আমি স্বার্থপর মানুষদের সাথে চরম বাস্তবতা নিয়ে বড় হয়েছি। পরকিয়া করা, স্বামীর সংসার অল্প দিনের জন্য হলেও করেছি। বিশুদ্ধতম ভালোবাসা আমি বুঝি। তারপরও একটা কথা থেকেই যায়, এক গাছের ফল আরেক গাছে ফলে না। আমার মুবাশিরাকে মুয়াজ মুশফিকাকে বাধা দিয়ে বলল, এমন কথা বলবেন না সুলতানা, আমি এতে খুবই কষ্ট পাবো। এক গাছের ফল আরেক গাছে ফলে না ঠিক, তবে পরগাছা জন্ম নেয়। শাহজাদি আমার জন্য তা। এক গাছের উপর আরেকটা গাছ বুক চিরে অবলীলায় বড় হয়, দেখতেও সুন্দর লাগে। মুশফিকা ফের বলল, একজন তালাকপ্রাপ্তা আর বাচ্চার মায়ের প্রতি এত ভালো। এবারেও মুয়াজ ফোড়ন কেটে বলল, একজন তালাকপ্রাপ্তা নারী আমার সুলতানা, আর একজন বাচ্চার মা হলেন আমার শাহজাদির মা। আপনার আর কিছু বলার আছে? মুশফিকা নির্দ্বিধায় বলল, আমি ইস্তেখারা করে নেই, তারপর জানাবো আপনাকে। ইস্তেখারা হলো কোনো বিষয় বা কাজের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এটার নিয়ম হলো 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারার জন্য নির্দিষ্ট দোয়া আছে, সেই দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে ঘুমিয়ে যাওয়া। বিষয়টি তার জন্য ভালো হলেও তার মনে ভালো লাগার সায় দিবে, অথবা ঘুমিয়ে গেলে স্বপ্নে ভালো মন্দ কিছু দেখাবে। মুয়াজ প্রফুল্ল চিত্তে বলল, ইস্তেখারা একবার না বারবার করলেও আপনার রব আপনার মনকে আমার দিকেই ঘোরাবে, কারণ তিনি নিজেই আপনাকে আমার সুলতানা বানিয়েছেন। মুবাশিরা কদম ফুলগুলো নিয়ে নেড়ে চেড়ে খেলছে। বর্ষা চলে যাচ্ছে, সাথে কদম ফুলও বিদায় নিচ্ছে। ওরা কথা বলতে বলতে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। মুশফিকার ইচ্ছা হলো মুয়াজকে একটু বাজিয়ে দেখতে, তাই গুরুত্বপূর্ণ ভঙ্গিতে বলল, আপনি কি কাজ করবেন? না মানে আপনি তো একজন প্রফেশনাল আর্টিস্ট, দেশে থাকবেন না দেশের বাইরে চলে যাবেন? সুলতানা মহল তো এখানেই তৈরি করেছি, তাই বাংলাদেশেই থাকবো। পেইন্টিং সেল করতে হলে অন্যভাবে করা লাগবে, তবে আপনাদের ছেড়ে কোথাও যাওয়া মুয়াশিকের পক্ষে সম্ভব না। ফরেনার কান্ট্রিতে যাওয়া লাগলে আপনারা আমার সাথেই থাকবেন। ছেলে হোক মেয়ে হোক, বেশি আবেগী হওয়া ভালো নয়। মুয়াশিক তার খোলসের বাইরে আবেগে ভেসে তার সুলতানাকে বলল, সুলতানা, আপনি চাইলে আমার কাজ প্রফেশন সব পরিবর্তন করে ফেলল। মুশফিকা আজ সুযোগের সদ্ব্যবহার করে বলল, কি পরিবর্তন করবেন আর কিভাবে? মুয়াজ আবারও আবেগের স্রোতে ভাসতে ভাসতে বলে ফেলল, আপনি বললে আমি হকারি করব, ভ্যান গাড়িতে সবজি বিক্রি করব, বাদাম বুট বিক্রি করব, আরও এমন আজগুবি কথা কতগুলো বলে ফেলল এক ঝটকায়। মুশফিকা পুরা সুযোগ পেয়ে গেল। আপনার ব্যক্তিত্ব আর প্রফেশন দুটোই খুব সুন্দর, কিন্তু এতক্ষণ যে আবল তাবলগুলো বললেন, এগুলো শুনে আমার 2টা ঘটনা মনে পড়ে গেল। 1, ট্রেনে একজন বুজুর্গ ব্যক্তি যাতায়াত করছিলেন, তাকে দুজন বেদুইন দেখে খুশি হয়ে গেল।
ভাবলো হজরতকে নাস্তা দিবে, কিন্তু এত বড় মনীষীর সামনে সামান্য নাস্তা কি করে পরিবেশন করবে। তাই তারা একেবারে বিনয়ী হয়ে নাস্তা পরিবেশন করে বলল, হজরত চলেন গুমুত খাইয়া লই। তারা নিজেকে আর খাবারকে হজরতের সামনে ছোট করতে করতে এতটাই বিনয়ী হয়ে গেল যে নিয়ামতকে গুমুত বানিয়ে দিয়েছে। 2, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? ওই লোক নিজেকে এতটা বিনয়ী বানিয়ে উত্তর দিয়েছে কি জানেন? মুয়াজ মুবাশশিরাকে কোলে নিয়ে নির্বোধের মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ বা না কিছুই বলল না। মুশফিকা নিজেই বলল, ওই লোক নিজের নাম বলেছে গু দর কালিকুত্তার ঘু, মাইকা নাম মাঙ্গু, অর্থাৎ গুয়ের থেকেও গু, কালাকুত্তার গু, আমার নাম মাঙ্গু। লোকের নামটা কত সুন্দর, অথচ নিজেকে অন্যের সামনে ছোট আর বিনয়ী বানাতে কি বলে ফেললো। মুশফিকা শেখ বাড়ির ভিতরে চলে যায়। মনে মনে বলছে, বহুত জ্বালিয়েছেন, নিজের বাবা মাকে পর্যন্ত আমার পিছনে লাগিয়ে দিয়েছেন সুপারিশ করতে, এখন একটি বোকা বানিয়ে দিলাম। ভালোই লাগছে জব্দ করে। মুবাশশিরা এখনও মুয়াজের কোলে কদম ফুল নিয়ে খেলছে, আর বেচারা মুয়াজ অসহায় মুখে দাঁড়িয়ে আছে। আর সুলতানা যে লাইনে এসেছে ও এটা বোঝায় বেচারার হুঁশ জ্ঞান উড়ে গিয়ে কি থেকে কি বলে ফেলেছে নিজেই জানে না। সুলতানা এসব কি বলে গেল? হাই হাই রে, ইজ্জত তো সবই শেষ। মুয়াজ জিব্বায় কামড় দিয়ে দাঁড়িয়ে আছে। মুবাশশিরা মুয়াজের জিব্বায় 2টা আঙ্গুল দিয়ে গুঁতো মেরে হেসে দিয়েছে। মুয়াজ নিজেও হেসে ফেলল। দূর থেকে এই দৃশ্য রিয়া দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মুবাশশিরা খাঁচায় বন্দি 2টো কবুতর আর অ্যাকোরিয়ামে মাছ নিয়ে খেলা করছে। সিয়াম একদৃষ্টে তাকিয়ে আছে তার মেয়ের দিকে। সিয়া কবুতরের খাঁচা আর অ্যাকোরিয়াম ডাইনিং টেবিলে রেখে মুবাশশিরাকে টেবিলের উপরেই বসিয়ে দিয়েছে। জাহাঙ্গীর কবির, জাফর হোসেন 2 ভাই মুবাশশিরার সাথে কথা বলে হাসছেন। রিয়া শপিং মলে গিয়েছিল। 1 সপ্তাহ পর সিয়ার গায়ে হলুদ। 2 হাত ভর্তি শপিং ব্যাগ হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার সময় কানে আসে এক অপ্রত্যাশিত শব্দ, বাবা বাবা। চট করে তাকালো রিয়া। শাহিদা বেগম মুবাশশিরাকে খাওয়াচ্ছিলেন। আপনি হাত থেমে গেল। সিয়া মুখ হাতে দিয়ে দাঁড়িয়ে আছে। জাহাঙ্গীর কবির, জাফর হোসেন 2জন হতভম্ব হয়ে মুবাশশিরার দিকে তাকিয়ে আছে। সেদিন মুয়াজ শিখিয়ে দেওয়ার পর সিয়াম বারবার শিখিয়েছে, যার কারণে এখন মামা থেকে বাবা বলে। সিয়াম এক ঝটকায় মুবাশশিরাকে বুক চেপে ধরল। এই মেয়েটা তার ঘুটঘুটে অন্ধকার জীবনের এক টুকরো জল জল আলো। সিয়া বলল, মা তুমি কি বললে? আবার বলো তো মা। মুবাশশিরা পাখি দেখিয়ে আঙ্গুল তাক করে বলল, সিয়া সিয়া, পকি পকি। সিয়াম খুশি খুশি মুখ নিয়ে মেয়েকে শুধালো, মুবাশশিরা বলো বাবা পাখি। মুবাশশিরা নিজের ভাষায় বলল, বাবা পকি পকি। পাখিকে বলে পকি। মুবাশশিরা বলল, বাবা মাছ। মুবাশশিরা বলল, বাবা মাছ মাছ। শাহিদা বেগম অনেকদিন পর ছেলের প্রাণোচ্ছল হাসি দেখলেন। সিয়া খুশি হয়ে গেল। জাহাঙ্গীর কবির, জাফর হোসেন 2 ভাই মুবাশশিরাকে এটা শিখিয়ে দিয়েছে। সিয়াম খোলা মনে আদর করছে মেয়েকে। কেউ রিয়াকে খেয়াল করল না। নিজের ঘরে গিয়ে হাত ভর্তি ব্যাগ ধপাস করে ফেলে দিয়ে রাগে ফুঁসতে লাগলো। হন হন করে মুশফিকার ঘরে হিসিয়ে বলল, তো বড় গলায় বলেছিলে তোমার মেয়ে সিয়ামকে সবসময় মামা বলে ডাকবে, তবে এখন কেন বাবা ডাকছে? মুশফিকা ভাবলেশীন হয়ে বলল, আমার মেয়ে ছোট্ট শিশু, তাকে যা শেখানো হবে সে তাই শিখবে। আপনার সামনে কেমন বাবা শিখিয়েছে তাকে জিজ্ঞেস করুন। রিয়া নাক মুখ বিকৃতি করে মুশফিকাকে ব্যঙ্গাত্মক সুরে বলল, ভদ্র সেজে ঘুরে বেড়াও সবার সামনে, আর লুকিয়ে লুকিয়ে মুয়াজ শেখের সাথে ফষ্টি নষ্টি করো। তা করো, চোখে পড়ে না কারো? না, মুয়াজ শেখের সাথে ফষ্টি নষ্টি করি না। মুয়াজ শেখ এমন মানুষই নয়। আসলে কি জানেন ভাবি, যে যেমন সে অন্যকে তেমনই ভাবে। আপনি যেমন, আপনার মন মানসিকতার চিন্তাভাবনাগুলোও এমনই হয়ে গেছে। আচ্ছা, আপনি কি একবার ভেবে দেখেছেন কেন আমার মেয়ের সাথে এমন করেন? আদৌ কি আমার আর কি কোনো দোষ আছে? উল্টো আপনার অযথা জেদের কারণে আমি আমার মেয়ে সাফার করছি। একবারও কি আপনি আপনাদের দিকে আঙ্গুল তুলেছি না? তো তবে কেন শুধু শুধু আমার পিছনে পড়ে আছেন? দয়া করে আমার পিছ ছেড়ে দিন। এমনিতেও সিয়া আর বিয়ের পরে আমি চলে যাব। মুশফিকা চলে গেল। রিয়া আনমনে ক্ষীণস্বরে আওড়ালো, তুমি না থেকে সিয়ামের মনে গাঢ় হয়ে আসো, যা আমার একেবারেই সহ্য হয় না। সিয়াম তোমাকে ক্ষণে ক্ষণে মিস করে। আমি থাকা সত্ত্বেও সিয়াম তোমার কল্পনা নিয়ে ডুবে থাকে। কেন আমি এইসব মেনে নিব? আমার প্রেমিক সিয়াম আর এই সিয়াম আকাশ পাতাল পার্থক্য। তুমি ওর জীবনে কম সময় থেকেও পুরো জীবনটা কবজা করে নিয়েছো। আমার সাথে থেকেও সিয়াম শেখ এত হতাশ কেন? আর তোমার মেয়েকে নিয়ে ওর লুতুপুতু আমার জাস্ট বিরক্ত লাগে। তোমার কোনো প্রিপারেশন ছাড়াই বেবি হয়ে গেল। আমার এত চেষ্টার পরেও কেন হচ্ছে না? এত কিছুর পরও তুমি বলো তোমার কি দোষ? তুমি আর তোমার মেয়ের সবই দোষ।
তোমাদের দুজনের কারণেই সিয়ামের কাছে আমি মূল্যহীন। মুবাশিরা যদিও সিয়ামের মেয়ে, তবুও আমি কোনো কিছুতেই ছাড় দিব না। শুধু আমার সন্তান নিয়ে সিয়াম তার ভবিষ্যতে চিন্তা করবে। আপনাদের থেকে একটু সময় চেয়ে নিচ্ছি, গল্পটি আবার কন্টিনিউ করা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আর হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই চেয়েছিলেন ভিডিওটা আর একটু বড় হোক, তাই আজ আপনাদের কথা রেখেই বড় ভিডিও বানালাম। এখন আমারও একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে আর 150 জন মতো সাবস্ক্রাইবার দরকার, অথচ আপনাদের মধ্যে 95% এখনও সাবস্ক্রাইব করেননি। আমি আইএলস প্রস্তুতির মাঝে অনেক কষ্ট করে সময় বের করে আপনাদের জন্য ভিডিও বানাই। যদিও ফেসবুক থেকে বিভিন্ন রাইটারদের থেকে গল্পগুলো কালেক্ট করি, তারপরে গল্প সাজানো, ভয়েস ওভার দেওয়া, এডিট করা সবই সময়ের সাপেক্ষ কাজ। তাই আমার পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। গল্পটি আবার কন্টিনিউ করা হলো। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পরপর সিয়ার গায়ে হলুদের আয়োজন শুরু হয়ে গেছে। গায়ে হলুদের স্টেজ দুই বাড়ির মাঝামাঝি জায়গায় করা হয়েছে। মুশফিকা নামাজ শেষে করে পরিপাটি হয়ে মেয়েকে নিয়ে বের হয়েছে। মা মেয়ে দুজন হেঁটে যাচ্ছে, আর প্রতিটি মানুষ নজর আটকে যাচ্ছে দুটি হলদে পাখির দিকে। এখানে সবাই মহিলা, পুরুষ সদস্যরা এখানে আসবে না। সবাই হলুদ রঙের কাপড় পরেছে, কেউ শাড়ি বা কেউ লেহেঙ্গা পরেছে। রিয়া পরেছে গর্জিয়াস হলুদ লেহেঙ্গা, সেই সাথে পার্লারের সাজ। সিয়াকে হলুদ শাড়ি পরিয়ে পুতুলের মতো বসিয়ে রাখা হয়েছে। রিয়াসা হলুদ গাউন পরেছে। দুই বাড়ির মহিলারা হলুদ রঙের তাঁতের শাড়ি পরিধান করেছে। এদের সবার মাঝে সবচেয়ে ব্যতিক্রম হলো মুশফিকা আর মুবাশিরা, যাকে বলে চোখ ধাঁধানো রূপের বাহার। মুশফিকা নিজের জন্য অর্গেঞ্জা কাপড়ের রাউন্ড গোল জামা বানিয়েছে। এক কালার অর্গেঞ্জা হলুদ কাপড়ের লাল আর সবুজ রং দিয়ে হেড পেইন্ট করেছে জবা ফুলের থিমের উপরে। জবা ফুল আকার আগে আকাশি কালার দিয়ে ওয়াশ করে নিয়েছে, যার দরুন মনে হয় ছোট বড় টকটকে লাল জবা ফুল লতাপাতা সহ পানিতে ভাসছে। ওয়াশের রং যেহেতু আকাশি কালার, তাই এমনও মনে হয় যেন খোলা আকাশের নিচে লাল রক্তজবা বিছিয়ে দেওয়া হয়েছে। জবা ফুলের পাপড়িতে গোল্ডেন আফসান লাগানো হয়েছে। গোল্ডেন আফসানের চুমকির ঝলকে মনে হচ্ছে লাল জবা দুটি ছড়াচ্ছে। অর্গেঞ্জা এমনই ছড়িয়ে থাকে, আলাদা ক্যানের দরকার হয় না। মুশফিকা এক সপ্তাহ আগেই নিজের আর মেয়ের জন্য গোল্ড ড্রেস বানিয়ে রেখেছে। মাদ্রাসায় মেয়েরা আর শিক্ষিকার সাহায্য করছে। কুট্টি মুবাশিরার জন্যও হুবহু জামা বানিয়েছে। তারা দুজন হেঁটে আসছে, আর হাঁটার গতিতে রাউন্ড হয়ে পড়ে থাকা রক্তজবায় অঙ্কন করা অর্গেঞ্জা কাপড় তালে তালে নাচছে। মুশফিকা মুবাশিরার হাত ধরে ফুলে ভরা স্টেজে উঠে আসলো। প্রত্যেকের মুখ বন্ধ। মা মেয়ে দুজন মনে হয় নিরালা বনের সব জুমকো জবা একত্রে পানিতে ভাসিয়ে আকাশের নিচে ছড়িয়ে নিজেদের ছোট দেহে আয়ত্ত করে নিয়েছে। গাঢ় লাল রং দিয়ে কাজ করা হয়েছে, যার ফলে হাতে আঁকা জবা ফুলগুলো একদমই রিয়েল মনে হচ্ছে। হ্যান্ড পেইন্টিংয়ের কোনো কাজ এমনই, সুন্দর করে পাকা হাতে সময় দিয়ে আঁকতে পারলে হুবহু বাস্তবের মতো দেখা যায়। সিয়া মুখে হাত দিয়ে অবাক পানে তাকিয়ে তাকিয়ে বলল, মুশফিকা তুমি কি করলে এটা? তোমাদের কাছে যা লাগছে না, একেবারেই অপূর্ব। মাশাল্লাহ মাশাল্লাহ, হলুদের ড্রেসও যে এত সুন্দর হয় আমার ভাবনায়ও ছিল না। মুবাশিরা মুক্তার মালা আর পায়ের নুপুর এখনও পড়ে আছে। বাড়িতে কত মানুষ হারিয়ে ফেললে বা কেউ নিয়ে যেতে পারে, তাই মুশফিকা চেয়েছিল খুলে রাখবে। মেয়ের যে কী কান্না, তাই শাহিদা বেগম খুলতে না করেছে। আজ মুবাশিরাকে জমিদারের কন্যা মনে হচ্ছে। মুবাশিরার গোল রাউন্ড ড্রেসের লম্বা হাঁটু পর্যন্ত, কলসি হাতা দেওয়া হয়েছে। হলুদ রঙের ছোট উড়না সেফটি পিন দিয়ে আটকানো। মুবাশিরাকে দেখে মনে হচ্ছে মায়ের সাথে মিলে ঝুমকো জবা আনতে গিয়ে বনে হারিয়ে গিয়েছে। মুয়াজের দেওয়া ক্লিপ দিয়ে সুন্দর করে মাথায় সেট করা আছে। মুবাশিরার এখন 1 বছর হয়েছে। মাথায় হিজাব ছিল, গরমের কারণে খুলে ফেলেছে। সিয়া টপাটপ কতগুলো চুমু খেয়ে নিল। সিয়ামের কোনো খবর নেই। তার প্রাণের মেয়ে যে ননির পুতুল সেজেছে দেখতেই পেল না। রিয়ার সাথে ঝগড়া করে সকালে বেরিয়ে গেছে, আর আসেনি। সিয়ার কোল থেকে রিয়াসা কোলে নিয়ে ইচ্ছা মতো আদর করলো। 1 বছরের পাকা বুড়োই মুখ ফুলিয়ে আছে, মুখ দিয়ে কোনো শব্দই বের করছে না। মুবাশিরা তো এমন থাকে না। তবে আজ কি হলো? মুশফিকা বলল, অ্যাকুরিয়ামের মাছ দুইটা মরে গেছে। আজ সকালে ফাঁকা অ্যাকুরিয়াম দেখে কতক্ষণ কেঁদেছে যে। এরপর ওর দাদা গিয়ে একজোড়া গোল্ডেন ফিশ এনেছে। এতে তার মন ভালো হয়নি। তার আগের অ্যাঞ্জেল ফিশই লাগবে। অ্যাঞ্জেল ফিশ অ্যাকুয়ারিয়ামের দোকানে নেই, আনবে কি করে? এরপর থেকেই খালি অ্যাকুয়ারিয়ামের দিকে তাকায় আর মন খারাপ করে। সিয়া হেসে হেসে বলল, গোল্ডেন ফিশ দিয়ে আমার মা কি করবে? আমার মা অ্যাঞ্জেল, তাই তার অ্যাঞ্জেল ফিশই লাগবে। মন খারাপ করে না ময়না, দাদা তোমাকে কালকে অ্যাঞ্জেল ফিশ খুঁজে এনে দিবে। এর মাঝেই আসলো রিহান। রিহান হলুদ পাঞ্জাবির উপর কোটি পড়েছে, দেখতে ভালোই দেখা যাচ্ছে। মুশফিকা মজা করে বলল, বাহ,
রিয়ান শেখকে মাশাল্লাহ সুন্দরই লাগছে আজকে। রিয়ান হালকা লজ্জা পেয়ে বলল, আপা আমাকে এই পাঞ্জাবিখানা দাদাভাই দিয়েছে, দাদাভাইও এই রকম পাঞ্জাবি পরেছে, দাদাভাইকে অসম্ভব সুন্দর মানিয়েছে। এই বলে রিহান মুবাশিরাকে কোলে নিয়ে যেতে যেতে বলল, দাদাভাই মুবাশিরাকে নিয়ে যেতে বলেছে। সিয়ার বিয়ের উপলক্ষে তার ফুপি নীলুফান অস্ট্রেলিয়া থেকে ছেলে মেয়ে নিয়ে শেখ বাড়িতে এসেছে। একমাত্র ভাইজের বিয়ে বলে কথা। মুয়াজের ফুপি আসমা বেগম ছেলে মেয়ে আরিয়ানাকে নিয়ে দেশে এসেছে। মুয়াজ তাদেরকে নিয়ে আসতে বলেছে। সিয়ার বিয়ে উপলক্ষে এমনই আসতো, তা এর উপরে মুয়াজ আলাদা করে দাওয়াত দিয়েছে। বিশেষ কারণ আছে বলেছে, তবে বিশেষ কারণটা কি সেটা আর বলেনি। মুয়াজ মুশফিকাকে নিয়ে অত্যন্ত সিরিয়াস, এমনকি বিয়ে করার জন্য পাগল হয়ে আছে। এই কথা দুই শেখ বাড়ির সবাই জানে, শুধু আসমা বেগম আর নীলুফা ছাড়া। এই দুইজন তো তার ছিঁড়া, দুইজনেই পরাণের বান্ধবী। এই দুইজন খালি বেশি কথা বলে আর ঝামেলা লাগায়, তাই এদের দুই বান্ধবী থেকে যেভাবে পারে এড়িয়ে চলে। মুয়াজের মুশফিকার প্রতি সীমাহীন পাগলামি এবং সুলতানা মহল শুধু মুবাশিরা আর মুশফিকার জন্য বরাদ্দ। এই দুর্ধর্ষ খবর যদি তারা জানে, প্রত্যেককে জ্বালিয়ে মারবে প্রশ্ন করতে করতে। মুয়াজ বলেছে সে নিজেই এই দুইজনকে ম্যানেজ করবে। এই দুইজন তাছছিড়া হলেও মুয়াজ তাদের কাছে সব থেকে প্রিয়। মুয়াজের একটা কথা তারা যেমন করে আহমিয়াত দেয়, তা নিজেদের স্বামীর কথাও এতটা গুরুত্ব দেয় না। মুয়াজকে তারা দুই বান্ধবীর ছোটকাল থেকে ভীষণ আদর করত। ধূর্ত রিয়া এই অপেক্ষায় ছিল, কবে নীলুফা আর আসমা বেগম আসবে আর কবে তাদেরকে দিয়ে মুশফিকাকে অপদস্থ করবে। রিহান মুবাশিরাকে মুয়াজের কোলে দিল। মুবাশিরা মুখ তখনও ভার, মুয়াজকে পেয়েই তার বুলি ফোটানো। 1 বছর বয়সী মুবাশিরা মলিন মুখে বলল, মাছ মাছ। মুয়াজ বুঝে গেছে কাহিনী, হয়তো অ্যাঞ্জেল ফিশ মরে গেছে। ছোট অ্যাকুরিয়ামে ছোট মাছ বেশি দিন বাঁচে না, এর আগেও 2 বার মরে গিয়েছে। মুয়াজ আবার 2 বার খুঁজে খুঁজে অ্যাঞ্জেল ফিশ এনে দিয়েছে। এবারেও মনে হয় তার অ্যাঞ্জেল ফিশই চাই। মুয়াজ মুবাশিরাকে ফিস করে বলল, আমার শাহজাদিকে অনেকগুলো অ্যাঞ্জেল ফিশ এনে দিব। মুয়াজ পাঞ্জাবির পকেটের থেকে এক জোড়া স্বর্ণের হাতের কাকন বের করলো, ছোট্ট 2 হাতে পরম যত্নে পরিয়ে দিল। সাদা 2 হাতে স্বর্ণের কাকন জোড়া দারুণ মানিয়েছে। রিহান বলল, দাদা ভাই মুশফিকা আপা আর মুবাশিরা দুজন মা মেয়ে একই রকম ড্রেস পরেছে। মুয়াজ দৃষ্টি দিল মুবাশিরার পোশাকে, লাল রক্তজবা ডিজাইন করা ছোট্ট পইটার জামাই দেখতে দেখতে অসাধারণ হয়েছে। মুয়াজ নিজেও প্রফেশনাল আর্টিস্ট, চট করে বুঝে গিয়েছে তার সুলতানা মিডিয়াম মেডিসিন আর সফট দিয়ে এই ফেব্রিকে পেইন্ট করেছে। মুয়াজ কিছু একটা ভেবে রিয়ানকে বলল, আমার সুলতানাকে একটু দেখানোর ব্যবস্থা করে দে না ভাই। রিয়ান অতিশয় বিস্ময়ে নিয়ে দাদাভাইয়ের দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে বলল, দেশে এসে ফোনটা আমার হাত থেকে নিয়ে নিলে, সুলতানার খোঁজখবর দেওয়া শেষ, আমার ফোন চালানোও শেষ, এখন আবার এমন অসহায়ের মতো আবদার করছো কেন তুমি? মুয়াজ রিহানকে মানানোর ভঙ্গিতে বলল, তোকে তোর ফোন ফিরিয়ে দেবো, একবার দেখা করিয়ে দে ভাই। হঠাৎ দেখার জন্য অমন ছটপট করছো কেন? কারণ আছে। কি কারণ? আজকে বিয়ে করবে? কি সত্যি আজ দাদা ভাই বিয়ে করবে? হ্যাঁ, কিন্তু আজ কেন? আজকেই করব, ভালো লাগছে না। সুলতানা মহলে শাহজাদি আর সুলতানাকে নিয়ে যাব সিয়ারার বৌভাতের পর। চেয়েছিলাম সিয়ারার বৌভাতের পরেই বিয়ে করতে, কিন্তু নিজেকে আর আটকাতে পারছি না ভাই। 3 বছরের মতো মনে হচ্ছে। এই দেখ, এখন এক নজর দেখার জন্য কেমন উতলা হয়ে গেছি। এই 3 দিন 300 বার দেখতে মন চাইবে। 300 বার কী করে দেখব? সে আমার সুলতানা হলেও সরই বিধানে আটকা পড়ে আছি। বিবাহের মাধ্যমে পবিত্রতা হাসিল করে তাকে পরিপূর্ণরূপে আমার সুলতানা বানিয়ে নিব। দিন দিন পাগল হয়ে যাচ্ছে রিহান, পাগলামি বেড়ে যাচ্ছে, বই কমছে না। বিয়ের আগে দেখে নেওয়া সুন্নত, ধরে নিয়ে সেভাবেই দেখব, যা একটু ব্যবস্থা করে দে না। রিহান বলল, তুমি এমনভাবে বলছো যেন আগে তোমার সুলতানাকে দেখোনি। সুলতানাকে দেখেছি, তবে ভালো করে দেখিনি। যখন দেখেছি তখন যদি জানতাম পরবর্তীতে এত হাইফার হয়ে যাব, তখন ঠিকই ভালো করে দেখে নিতাম। তবে দেখাতে সমস্যা নেই, সে আমার সুলতানা সবসময়ই। রিয়ান বোকার মতো প্রশ্ন করলো, কিছুই তো বুঝলাম না দাদা ভাই। তোর এত বোঝার দরকার নেই তো, যেটা বললাম সেটা কর। মুবাশিরার ছোট্ট হাতে এক জোড়া স্বর্ণের কাকন, যে দেখে সেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। গলায় মুক্তার মালা, পায়ে নূপুর, হাতে কাকন, এবার যেন খাপে খাপ মিলে গেছে জমিদারের কন্যা উপাধি। মুশফিকা মেয়েকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। এমন সময় রিয়াসা এসে খবর দিয়ে নিল জাহাঙ্গীর কবির হলুদ স্টেজের বাইরে তাকে ডাকছে। রিয়াসা বলল, আমি মুবাশিরাকে রাখি, তুমি যাও। মুশফিকা হেঁটে বাইরে উকি দিয়ে দেখলো কেউ নেই। রিহান জোর করে ডাক দিল, এই আপা এদিকে আসো। মুশফিকা রিহানের দিকে এগিয়ে গেল। কি হলো রিয়ান, তুমি কাকে খুঁজছিলে? রিয়াসা বলল, চাচা নাকি আমায় ডাক দিয়েছে। আপা হয়তো ভুল বলেছে, এখানে চাচাকে দেখিনি আমি। ও
বলে মুশফিকা চলে যাবে তখন দৃষ্টি পড়ল মুয়াজ শেখের উপরে। মুশফিকার আজ কী জানি মনে হলো নিচ থেকে এগিয়ে এসে গেল সেই দিকে। মুয়াজ শেখের অবস্থা বড্ড নাজেহাল। তার সুলতানা, তার প্রিয় নারী, যার জন্য মসজিদে পড়ে কেঁদেছে, যার জন্য হন্য হয়ে ইনকামের পথ বেছে নিয়েছে, যাকে ভালো করে না দেখেই নিজের সম্রাজ্ঞী বানিয়েছে, সেই নারী নির্দ্বিধায় হাঁটি হাঁটি পা করে তার দিকেই এগিয়ে আসছে এক ঝুমকো জবা ফুলের বন নিয়ে। একগাছি চুল উনার ফাঁক দিয়ে বের হয়ে আসে, মুখে কোনো প্রসাধনী নেই। এরপরও কি এক মায়াবী আদল ভেসে উঠল মুয়াজের চোখে। থমকানো কোনো শব্দ থেকে থাকে যদি, তবে এই মুহূর্তে মুয়াজের বেলায় তা প্রয়োগ হয়ে গিয়েছে। কাঠের মূর্তির মতোই দাঁড়িয়ে আছে সে। বুকটা হালকা কম্পন তৈরি হলো মুয়াজের। এর আগে মুশফিকার যতবার দেখা হয়েছে ততবার মুশফিকা বোরকা পরে ছিল। সুলতানার এহেন রূপ মুয়াজের সম্পূর্ণ অজানাই ছিল। মুশফিকা দুই হাতে ভালো করে উন্না ঢেকে মুয়াজের সামনে দাঁড়ালো। মুয়াজ তৎক্ষণাৎ মাথাসহ চোখ অবনত করে ফেলল। মন্ত্রমুগ্ধের ন্যায় এতক্ষণ তাকিয়ে থাকলেও এখন কেমন যেন জড়তা কাজ করছে। মুশফিকার ভাব থেকেই বোঝা যাচ্ছে মুয়াজ ধরা পড়ে গিয়েছে। আপনি রিয়াসা আর রিহানকে দিয়ে আমাকে এখানে এনেছেন, তাই না? মুয়াজ নিশ্চুপ। মুশফিকা চলে যাচ্ছিল, পিছন থেকে মুয়াজ ডাক দিয়ে বলল, সুলতানা। সেই মোহনীয় ডাক, সেই মোহনীয় সুর। মুয়াজ অকপটে বলল, আজকে এই রাতেই আমাকে গ্রহণ করবেন সুলতানা? মুশফিকা দাঁড়িয়ে ভাবল, সিয়ার বিয়ের পর চলে যাবে। রিয়ার সাথে রাগ করে মুখ ফসকে বলেই ফেলেছে, তবে যাবে কোথায়? মাদ্রাসায় পরীক্ষার বন্ধ দিয়েছে, এক সপ্তাহ পর খুলবে। বড় শিক্ষিকা অসুস্থ, তার বাড়ি যাওয়াটাও ঝামেলা। মুয়াজকে যেহেতু বিয়েই করবেই তো ন্যাকামির আর দরকার কি? বিয়ে হয়ে গেলে তো সুলতানা মহলে আরমান শেখের বাড়িতেই থাকা যাবে, মুয়াজের স্ত্রী হয়ে থাকবে, কোথাও কোনো আশ্রিতা হয়ে নয়। মুশফিকাকে চুপ থাকতে দেখে মুয়াজ নিজেই বলল, আপনি শুধু আমার হয়ে যান, আর কিছু লাগবে না। মুশফিকা মিহিস্বরে বলল, সিয়ার বিয়েতে আমি কোনো ঝামেলা করতে চাই না। মুয়াজ বলল, আমি জানতাম আপনি এমনটাই বলবেন, তাই সব কিছু ঠিক করে রেখেছি। ফুপিকে যা বলার বলেছি, আমার কথার বাইরে যাবে না সে। সুলতানা মহলে আপনার আর শাহজাদির পা পড়বে সিয়ারার বিয়ের পরের দিন। ওই বাড়িতে আপনি নিরাপদে চলতে পারেন না, আমি জানি সেটা। এখন শুধু ঘরোয়াভাবে বিয়ে হয়ে যাক, পরে যা করার করব। আপনি ঘরে আমার রুমে আজ রাত থেকেই থাকবেন, কাল রাতেও থাকবেন, পরশু রাতেও সুলতানা মহলে থাকবেন। এই 2 রাত আমার কিছু পেন্টিংয়ের কাজ আছে, সেগুলো সুলতানা মহলে অবস্থান করে শেষ করব। আমাকে হতাশ করবেন না সুলতানা। আপনাকে আমি জোর করতে চাই না, আবার দূরত্বও চাই না। আমার নামে দলিলকৃত হয়ে যান, এরপর দূরত্ব বলতে আর কিছু থাকবে না। আমার আত্মার শান্তি মিলবে এবং সিয়ারার বিয়েতে কোনো ঝামেলাও থাকবে না। সিয়ারার বৌভাতের আগের দিন আপনার মহলে আপনি ফিরে যাবেন। এখানে ঝামেলা রইল আর কোথায় বলুন? মুশফিকা মাথা নাড়িয়ে চলে গেল। এক প্রকার ঘোরের মাঝে মুয়াজ আর মুশফিকার বিয়ে হয়ে গেল। সন্ধ্যার পরও কেউ জানতো না এমন হঠাৎ করে মুয়াজ বিয়ের সিদ্ধান্ত নেবে। অবশ্য সবাই জানতো সিয়ার বিয়ের পরেই মুয়াজ বিয়ে করবে, তবে নির্দিষ্ট তারিখ কোনো জানা ছিল না। মুবাশিরা মুয়াজের বিছানায় ঘুমিয়ে আছে। মুশফিকা রিয়াসা বসে আছে, টুকটাক কথা বলছে দুজন। মার্জিয়া বেগম খাবার দিয়ে গেছে। নয়ন শেখ আজ বাড়ি এসেছে। ভাই বোন সবাই একসাথে হবে, তাই তিনিও বাড়িমুখী হয়েছেন। তিনি মালয়েশিয়া থাকেন। সিয়া কিছুক্ষণ আগে চলে গিয়েছে, এতক্ষণ এখানেই ছিল। রিয়া হঠাৎ করে বিয়ের কথা শুনে ভিমড়ি খাওয়ার মতো অবস্থা। মুশফিকার অবস্থান এখন শক্তপোক্ত। কাগজে কলমে ধর্মীয়ভাবে মুশফিকা এখন মুয়াজের স্ত্রী। আগের মতো যা তা বলা যাবে না। বিয়েটা হওয়ারই ছিল, আজ হোক বা কাল হোক, কিছুদিন পর হোক, সেটা মুয়াজের আচরণে সবাই বুঝে গিয়েছে মুশফিকা ছাড়া আর কোনো নারীকে সে মুয়াজ গ্রহণ করবে না। বিয়ে যখন হবেই তখন মুয়াজের শান্তির জন্য অপ্রস্তুতভাবেই হয়ে যাক। কেউ না করেনি, মুশফিকা নিজেও না করতে পারেনি। এই লোকটাকে কি করে না করবে? এত সম্মান, এত মর্যাদা কে দিয়েছে তাকে? কেউ দেয়নি, শুধু মুয়াজ শেখ ছাড়া। কেউ সম্মান দিলে তাকে সম্মান ফেরত দিতে হয়। মুয়াজকে মুশফিকা সম্মান দিয়েছে। সম্মান অনেকভাবে দেওয়া যায়, এভাবে সম্মান দেওয়া যায়। দরজায় শব্দ হলো। রিয়াসা দাদাভাইকে দেখে চলে গেল। মুয়াজ সারস গলায় বলল, চলুন একসাথে নামাজ আদায় করি। নফল নামাজ পড়ে বরকত চেয়ে নেই। দুজনে নামাজ পড়ে নিল। মুশফিকা মুনাজাত শেষে খাটে ঘুমন্ত মুবাশিরার পাশে বসে পড়ল। মুয়াজ তখনও মুনাজাতে। মুবাশিরার কাপড় পাল্টে নরম কাপড় পরানো হয়েছে। মুয়াজ কেউ কাপড় পাল্টানোর সুযোগ পায়নি। মুশফিকার কানে হেসকি তোলার মতো শব্দ আসলো। মুয়াজ দুহাত উপরে তুলিয়ে কাঁদছে। মুশফিকা নিজেও কেঁদে ফেলল। এই লোকটা তাকে কতটা ভালোবাসে অনুমান করা বোঝা দায়। মুয়াজ এভাবে হাত উঠিয়ে মহান রবের কাছে অনেকবার কেঁদেছে। আজকে আনন্দে কেঁদেছে, তখন পাওয়ার জন্য কেঁদেছে, আর এখন পেয়ে যাওয়ার খুশিতে কাঁদছে। হলদে ফর্সা মুখটা লাল হয়ে গেছে। চাইনামাজ গুটিয়ে চলে যাবে মুশফিকা ডাক দিল। মুয়াজ পিছু না ফিরে জিজ্ঞাসা করলো, আপনি কি ভয় পাবেন? রিয়াসাকে ডাক দিব?
মুশফিকা ভেংসি দিয়ে বলল, ফটাফট বিয়ে করেছেন, এখন আবার ঢং করছেন কেন? কোথাও যেতে হবে না, এখানেই থাকুন। আমি এখানে থাকলে আপনার যদি অস্বস্তি হয়? অস্বস্তি হবে কেন? মুয়াজ আমতামতা করে বলল, না এভাবেই বললাম আর কি। মুশফিকা খাবারের ট্রে বিছানায় রেখে বলল, হাত ধুয়ে আসুন, খাবার খাবো। মুয়াজ তার শাহজাদির কপালে আলতো করে চুমু খেয়ে হাত ধুয়ে বসে পড়ল। মুশফিকা খেয়াল করলো মুয়াজ এতদিন হেয়ালিপনা করে বা ফ্রি হয়ে কথা বললেও এখন ঝিম মেরে আছে। হয়তো বিশ্বাসই হচ্ছে না তার সুলতানা তার রুমে শাহজাদিকে নিয়ে অবস্থান করছে। মুশফিকার ইচ্ছা হলো একটু হাসতে এবং মুয়াজের হাসি দেখতে। দুজনের মাঝে খাবার পরিবেশন করে মুশফিকা একটার পর একটা হাসির ঘটনা বলতে লাগলো। জানেন, এক মুসাফিরখানায় এক পটিক লোক বসে থাকতো। কেউ আসলে নিজে থেকেই লেবু দিত, কেউ লেবু দিলে তো আর তাকে বলতে হয় যে ভাই খান আমাদের সাথে। এই কথার অপেক্ষায় লোকটা থাকতো। খাওয়ার কথা বললেই সাথে সাথে খাওয়া শুরু করতো। পেটুক লোক একাই বেশি খেয়ে নিত। একদিন এক কৃপণ লোক মুসাফিরখানায় আসে। প্রতিবারের মতো এবারেও লেবু নিয়ে বসে পড়ল, কিন্তু কৃপণ লোকটা তাকে খেতে বলল না। অপেক্ষা করে পেটুক লোক নিজেই খেতে লাগলো। তাকে না বলা সত্ত্বেও কৃপণ লোকটা চোখ রাঙ্গানি দিচ্ছে। তা দেখে পেটুক বলে উঠল, আপনি আমার মায়ের মতো, আমি না খেলে আমার মাও আপনার মতো শাসন করে খাওয়ায়। এই বলে আবারও খেতে লাগলো। কৃপণ লোকটা দিল এক থাপ্পড়। থাপ্পড় খেয়ে পেটুক বলে উঠল, আপনি আমার বাবার মতো, আমি ভাত না খেলে আমার বাবা আমাকে মেরে মেরে ভাত খাওয়াতো। আরেকটা ঘটনা বলি শুনেন। এক বিয়েবাড়িতে খাওয়া দাওয়া পটু এমন এক লোককে দাওয়াত দিয়েছে। লোকটা এত পরিমাণ খেয়েছে যার কারণে বিয়েবাড়িতেই অসুস্থ হয়ে যায়। ডাক্তার দেখে বলল অতিরিক্ত খাবার খেয়ে ফেলেছে, পেট কেটে কিছু খাবার বের করতে হবে। গঙ্গাতে গঙ্গাতে অসুস্থ লোকটা বলল, ডাক্তার সাহেব সব জায়গায় কাটলে গলায় কাটবেন না, কাটলে রসগোল্লাটাও চলে যাবে। মুয়াজ ফ্যালফাল করে তাকিয়ে আছে। এসব কি ধরনের ঘটনা? মুশফিকা আরও বলতে লাগলো, স্বামী 3টা কই মাছ ধরে এনেছে, বউ কেটে ধুয়ে রেঁধেছে। বিপত্তি বাতলো খাওয়ার সময়। স্বামী বলে আমি মাছ খাবো 2টা, আমি কষ্ট করে এনেছি। বউ বলে আমি মাছ খাবো 2টা, আমি কেটে কুটে কষ্ট করে রেঁধেছি। আমি 2টা খাবো, তুমি 1টা খাবে। এই নিয়ে দুজন দ্বন্দ্ব লেগে গেল। পরে ডিল হয়েছে যে আগে নড়াচড়া করবে বা কথা বলবে সে 1টা মাছ খাবে, আর যে পরে কথা বলবে সে 2টা মাছ খাবে। এবার স্বামী স্ত্রী কেউ নড়েও না, কথাও বলে না। গ্রামের সবাই ভেবেছে হয়তো স্বামী স্ত্রী দুজন একসাথে বজ্রপাতে মারা গেছে। দুজনকে গোসল দিয়ে জানাজা পড়িয়ে কবরে রাখা হয়েছে, তখনও কেউ কথা বলে না। এরপর স্বামীর মুখে মাটি ফেলা হয়েছে। বেচারা স্বামী ধরপড়িয়ে উঠে বলে আমি মারা যাইনি। স্ত্রী ধরপড়িয়ে উঠে বলল, আমি মাছ খাবো 2টা, তুমি হেরে গিয়েছো। তুমি আগে কথা বলেছো তুমি মাছ 1টা খাবে আর আমি 2টা খাবো। মুয়াজের মুখ থেকে ভাত ছিটকে ফ্লোরে পড়ে গেছে। মুশফিকা আবারও বলতে লাগলো, হাস্যকর কথা আরও শুনেন। ট্রেনে 3জন মহিলা যাতায়াত করছিল। 3জনেই নিজেদের বয়স কমানে পারদর্শী। একজনের বয়স 60, সে অর্ধেক বয়স কমিয়ে বলল, আমার আর বয়স কতই বা হবে, এই 30 থেকে 35। আরেকজন বলল, আমার আর কত বয়স হবে, 20-25 মতো হবে, অথচ তার বয়স 40। আরেকজন বলল, আমার বয়স আর কতই বা হবে, এই 15-16, অথচ তার বয়স 27। উপরের সিটে 12 থেকে 13 বছরের এক ছেলে শুয়েছিল। ছেলেটা উপর থেকে ধপ করে নিচে পড়ে গিয়ে বলল, আন্টি আমার কোনো বয়স নেই, আমি বয়স কমাতে পারবো না, আমি মাত্রই আমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পড়ে গিয়েছি। মুয়াজের কাশি উঠে গেছে। মুশফিকা পানি মুখের সামনে এগিয়ে বলল, নিন পানি নিন। আরও কিছু ঘটনা বলে শুনেন। মুয়াজ কোনো রকমে কাশি থামিয়ে বলল, না আর শুনবো না, গলায় ভাত আটকে মারা যাব। পরে আর সুলতানা সহ শাহজাদিকে নিয়ে সুলতানা মহলে থাকা হবে না। মুশফিকা মনে মনে বলল, আরে হাসতে চেয়েছি, এখন আর দেখি খাওয়াই বন্ধ হয়ে গেল।